আসসালামু আলাইকুম। স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। এটা হচ্ছে কি পার্ট 4। তার মানে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে এর আগে অলরেডি আমি আরও 3টা পার্ট আপলোড করছি, যেখানে আমি প্রতিটা পার্টে 9টা করে রুলস আলোচনা করেছি এবং সর্বমোট 18টি খুব ইম্পর্টেন্ট রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে পার্ট 4এও আমি কিন্তু 9টা রুলস নিয়ে আলোচনা করব। টোটাল এই 36টা রুলস তোমরা যারা একেবারে ক্লিয়ার হবা, রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। যেহেতু গ্রামাটিক্যালের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটাই হলো কি রাইট ফর্ম অফ ভার্ব, এবং স্ট্রাকচারগুলো না জানার কারণে অনেক কঠিন মনে করি আমরা, তাই বুঝতে চাই না কখনো, এবং পরীক্ষাতেও কি 100% অ্যান্সার করতে পারি না। আর তোমরা জানো যে ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত প্রতিটা এক্সামেই কিন্তু এই টপিক্সটা আসেই। অথবা ইংরেজিতে যদি তুমি বস হতে চাও তাহলে অবশ্যই এটা তোমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, অথবা জব বলো, অ্যাডমিশন টেস্ট বলো, খুব ইম্পর্ট্যান্ট এই টপিকটা। তাই আমি আশা করব তোমরা যারা এখনও আমার আগের পার্টগুলো দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে আসতে পারো। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব উপকারে আসবে। এবং সেই সাথে বলে রাখি, স্টাডি টাইম এসটি এই ছোট্ট চ্যানেলটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন আমি সরাসরি চলে যাচ্ছি কি 28 নাম্বার রুলসে 28। 28 নাম্বার রুলসটা হচ্ছে হেডযুক্ত কোনো সেন্টেন্সে, অর্থাৎ কোনো সেন্টেন্সের প্রথমেই যদি হেড বসে তাহলে হেডের পর সাবজেক্ট, তারপর কি V3, এরকম যদি কোনো সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখতে পাই তাহলে এর পরের ক্লোজটিতে আমরা কি পারফেক্ট কন্ডিশনাল করে দিব। আশা করি তোমরা সবাই জানো যে পারফেক্ট কন্ডিশনাল কাকে বলে, অথবা পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি। সেটা হচ্ছে কি প্রথমে সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের পর কি উড, কুড, মাইট, এই তিনটার মধ্যে একটা বসবে এবং সেই সাথে কি হ্যাভ বসবে। তারপর কি অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে সংক্ষেপে আমি বলি V3। এখন এক্সাম্পলের সাহায্যে আমরা বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আমি যদি বলি হ্যাড আই বিন এ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হ্যাভ হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। তাহলে এই বাক্যটিতে আমরা যদি লক্ষ্য করি যে হেড যুক্ত একটা সেন্টেন্সের প্রথমে আই হচ্ছে কি সাবজেক্ট এবং বিন নিঃসন্দেহে কি V3, তাহলে হেড সাবজেক্ট প্লাস V3, এটা হচ্ছে কি আমার হেড যুক্ত ক্লোজটা, এবং এর পরের ক্লোজটা কি অবশ্যই পারফেক্ট কন্ডিশনাল, যেটা আই হচ্ছে কি সাবজেক্ট, এরপর কি উড হ্যাভ বসে গেছে, তারপর হেল্প হচ্ছে কি V3, দ্য পোর হচ্ছে অবজেক্ট। আমরা যদি আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি, হ্যাড আই পসেসড এ লট অফ মানি, আমার যদি প্রচুর টাকা থাকতো কি করতাম আমি, আই উড হ্যাভ ইস্টাবলিশড এ কলেজ। এ বাক্যটিতেও যদি আমরা লক্ষ্য করি যে হেডযুক্ত প্রথম ক্লোজটি, এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপর প্রসেস হচ্ছে কি V3, তাহলে হেড প্লাস সাবজেক্ট প্লাস V3, এটা হচ্ছে প্রথম ক্লোজ। এবং সেকেন্ড ক্লোজটি তাহলে কি হবে পারফেক্ট কন্ডিশনাল, যেখানে আই হচ্ছে কি সাবজেক্ট, এরপর কি উড হ্যাভ বসে গেছে এবং ইস্টাবলিশড হচ্ছে কি V3, এ কলেজ হচ্ছে অবজেক্ট। আশা করি রুলসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর 29 নাম্বার রুলস হচ্ছে যদি ইফ যুক্ত কোনো ক্লোজের পরই সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পর বি ভার্ব হিসেবে ওয়ার থাকে, তাহলে এর পরের ক্লোজটা পাস্ট কন্ডিশনাল হবে। আর পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার আমরা কি জানি, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস V3। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই, আমি উড়তাম। সরি, উড, কুড, মাইটের পর এখানে কি V1 হবে, কারণ আমরা সবসময় জানি কি মডাল অক্সিলারিজের পর ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এক্সাম্পলটি যদি আমরা এখন লক্ষ্য করি যে ইফ যুক্ত ক্লোজটা আই হচ্ছে কি সাবজেক্ট এবং বি ভার্ব হচ্ছে কি ওয়ার বসে গেছে, এরপর এ বার্ড হচ্ছে অবজেক্ট, এবং এর পরের ক্লোজটি আই হচ্ছে সাবজেক্ট, এরপর উড হচ্ছে কি অক্সিলারি ভার্ব বসে গেছে, এবং ফ্লাই হচ্ছে V1। তাহলে 29 নম্বর রুলস থেকে আমরা যেটা বুঝলাম যে ইফ যুক্ত ক্লোজের পরেই যদি সাবজেক্ট থাকে এবং এরপর যদি বি ভার্ব হিসেবে ওয়ার থাকে তাহলে এরপর পাস্ট কন্ডিশনাল হয়। আর পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, উড, কুড, মাইট, এরপর কি ভার্বের বেস ফর্ম। একটা এক্সাম্পল আমি যদি বলি ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, অর্থাৎ কি আমি যদি তোমার জায়গায় হতাম, আই উড নট ডু দিস, আমি এটা করতাম না। তাহলে এই বাক্যটিতে ইফ যুক্ত ক্লোজটা কি সাবজেক্ট হচ্ছে আই এবং বি ভার্ব হিসেবে ওয়ার বসছে, তাহলে এরপর এটা কি একটা পাস্ট কন্ডিশনাল, যেখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপর মডাল অক্সিলারি উড এবং ডু হচ্ছে কি V1। ইফ যুক্ত এই স্ট্রাকচারে আমরা যেমন কি পাস্ট কন্ডিশনাল ব্যবহার করি, পাস্ট কন্ডিশনালের মতোই কিন্তু
পারফেক্ট কন্ডিশনালও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করলে শুধুমাত্র কি সাবজেক্টের পর উড কুড মাইট আসবে এবং উড কুড মাইটের পর কি হ্যাভ বসবে, আর হ্যাভ বসার কারণে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, অর্থাৎ কি ভি ধৃত হবে। এক্সাম্পল দেখলেই তোমরা বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি ইফ আই ওয়ার এ কিং আই উড হ্যাভ হেল্প দ্য পোর। এই বাক্যটি আমরা যদি লক্ষ্য করি, ইফের পর আই হচ্ছে কি সাবজেক্ট, তারপর কি ওয়ার বসছে এবং অবজেক্ট বসছে। এরপর আমরা জানি সাধারণত কি পাস্ট কন্ডিশনাল ব্যবহার হয়। আবার আমি আরেকবার বললাম কি পারফেক্ট কন্ডিশনালও ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আমি পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করছি, যেখানে আই হচ্ছে কি সাবজেক্ট, এরপর উড হ্যাভ, তারপর হেল্প হচ্ছে কি ভিতরি, দ্য পোর হচ্ছে অবজেক্ট। তারপর 30 নাম্বার রুলস হচ্ছে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে এরকমও যদি বোঝায়, তাহলে সেন্টেন্সটা অবশ্যই কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তোমরা সবাই জানো, আর যারা জানো না তারা কাইন্ডলি টেন্স সম্পর্কে আপলোড করা আমার লেকচারগুলো অবশ্যই দেখবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল হিসাবে আমি যদি বলি আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স, তাহলে এ বাক্যটির বাংলা অর্থ কী দাঁড়াচ্ছে? আমি 3 ঘন্টা যাবৎ পড়তেছি। এখনও কিন্তু পড়তেছি, এমন না যে পড়া আমার শেষ যে 3 ঘন্টা পড়ছি, আমি 3 ঘন্টা থেকেই পড়তেছি। এই ফর দ্বারা কি পিরিয়ড অফ টাইম বোঝায়, অর্থাৎ কি একটা সময় নির্দেশ করে, নির্দিষ্ট সময় নির্দেশ করে। যেমন কি এই সেন্টেন্সটাতে এই যে 3 ঘন্টা, এই সময়টা নির্দেশ করছে। তাহলে আমার কাজটা কি আমি শুরু করছি 3 ঘন্টা আগে এবং 3 ঘন্টা থেকে কি চলতেছে, এরকম যদি বোঝায় তাহলে আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা স্ট্রাকচারটা লক্ষ্য করব। এখানে আই হচ্ছে কি সাবজেক্ট, তারপর কি অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ বিন বসে গেছে আয়ের সাথে, তারপর রিড হচ্ছে কি ভার্ব, এবং রিডের সাথে আমরা দেখতেছি যে আইএনজি যুক্ত আছে, তার মানে কি ভার্ব প্লাস আইএনজি, এবং ফর 3 আওয়ার্স এটা হচ্ছে অবজেক্ট। এরপর যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এর অর্থ কি সকাল হতে বৃষ্টি হচ্ছে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু এখনও থেমে যায়নি। এখানে সিন্স দ্বারা কিন্তু থেকে বোঝায়, অর্থাৎ কি কোনো কাজ যখন প্রথম থেকে শুরু হয় এই শুরুটাকেই সিন্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিন্স দ্বারা কি সাধারণত বিগিনিং টাইম অথবা কি শুরুর টাইম বোঝানো হয়, এবং ফর দ্বারা আমরা বুঝলাম যে পিরিয়ড অফ টাইম বা নির্দিষ্ট কোনো সময় বোঝানো হয়। এখন আমরা কি স্ট্রাকচারটা লক্ষ্য করবো, ইট হচ্ছে কি সাবজেক্ট, হ্যাজ বিন বসে গেছে রেইনিংয়ের সাথে আইএনজি, বাকিটা হচ্ছে অবজেক্ট। আশা করি তোমরা এই 30 নাম্বার রুলসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর 31 নাম্বার রুলস হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট। এই ভার্বগুলা যখন সাধারণত পজিটিভ ভার্বের কাজ করে তখন এই ভার্বগুলার পরের ভার্বটা সাধারণত কি ভিধিরিতে হয়। এখন তোমরা অনেকেই জানো না কি পজিটিভ ভার্ব কি। পজিটিভ ভার্ব হচ্ছে একটা সাবজেক্ট যখন নিজে কোনো একটা কাজ না করে অন্য কোনো অবজেক্টকে বা অন্য কাউকে দিয়ে করিয়ে নেয় তখন সেটাকে কি পজিটিভ ভার্ব বলে। এক্সাম্পলের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করা যাক। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম, এর অর্থ হচ্ছে কি আমি আমার কাজটা তাকে দিয়ে করিয়ে নিয়েছি। তাহলে এটা কি প্যাসিভ ভয়েস বোঝায়। এর আগেও আমি একটা রুলসে বলেছি যে প্যাসিভ ভয়েস বোঝালে কি ভার্ব অবশ্যই ভিতরি হবে, এবং এই রুলসটাতে আমরা যদি লক্ষ্য করি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট এরকম ভার্ব যখন কি পজিটিভ ভার্বের কাজ করে, অর্থাৎ কি ভার্বটা অন্য কোনো অবজেক্টকে দিয়ে কাজটা করিয়ে নেয়। এখানে আমি কিন্তু হিমকে দ্বারা কাজটা করিয়ে নিয়েছি, আমি নিজে কাজটা করি নাই। তাহলে যেহেতু কি গট আছে এবং এরপরের ভার্বটা অবশ্যই কি ভিথিরি, ডান হচ্ছে ভিথিরি। অনুরূপভাবে যদি বলি আই হ্যাড মাই রাইস কুকড, এ বাক্যেও যদি আমরা লক্ষ্য করি হ্যাড ভার্বটি কিন্তু কি পজিটিভের কাজ করছে, এ নিজে কাজটা করে নাই, অন্যকে দ্বারা করাই নিছে। তাহলে এর পরের ভার্ব কুকড হচ্ছে কি ভিথিরি। এরপর 32 নাম্বার রুলসটা হচ্ছে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, অর্থাৎ লেস্টের পর যদি সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পরে অবশ্যই কি মডাল অক্সিলারি শুড অথবা মাইট ব্যবহার হবে, এবং লেস্ট শব্দের অর্থ হচ্ছে কি যদি না। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি রান ফাস্ট দ্রুত দৌড়াও, লেস্ট যদি না ইউ শুড মিস দ্য ট্রেন তুমি ট্রেনটা মিস করতে না চাও। তাহলে বাক্যটি যদি আমরা লক্ষ্য করি যে লেস্টের পরে ইউ হচ্ছে সাবজেক্ট, আর ইউ সাবজেক্টের পর কি মডাল অক্সিলারি শুড বসে গেছে।
এবং আরেকটা বিষয়, এই শুড আর মাইটের পর ভার্বের অবশ্যই কি প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভি1 হবে। কারণ আমরা সাধারণত জানি কি মডাল অক্সিলারিজের পরে কখনোই কি ভি2 অথবা ভি3 হয় না, মিস হচ্ছে কি ভি1। 33 নাম্বার রুলস হচ্ছে, এখানে হোয়াইলের আমরা দুইটা স্ট্রাকচার দেখব। একটা হচ্ছে কি হোয়াইলের পর যদি সরাসরি ভার্ব থাকে তাহলে ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ কি হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি। আরেকটা হচ্ছে হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, অর্থাৎ সরাসরি যদি ভার্ব না আসে তাহলে সাবজেক্টের পর সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। তাহলে এক্সাম্পল হিসেবে আমি যদি বলি হোয়াইল ওয়াকিং ইন দ্য পার্ক এ বার্ড ফ্লিউ ওভার হিজ হেড। বাক্যটিতে আমরা যদি লক্ষ্য করি যে বাক্যের প্রথমে কি হোয়াইল বসছে, আর আমরা জানি কি প্রথমে হোয়াইল বসলে এবং এর পরেই যদি ভার্ব চলে আসে একটা, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, যেখানে ওয়াক হচ্ছে ভার্ব এবং এর সাথে আইএনজি যুক্ত করে কি ওয়াকিং হয়ে গেছে। এরপর সেকেন্ড স্ট্রাকচারের যদি আমি আরেকটা এক্সাম্পল দেই, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য পার্ক এ বার্ড ফ্লিউ ওভার হিজ হেড। এ বাক্যটিতে যদি আমরা লক্ষ্য করি যে হোয়াইলের পর কিন্তু হি সাবজেক্ট চলে আসছে, আর সাবজেক্ট চলে আসার কারণে এরপরে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা কি জানি, সাবজেক্ট প্লাস কি ওয়াজ অথবা ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি। এখানে সাবজেক্ট হির সাথে ওয়াজ বসছে, হি যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ ভার্ব সিঙ্গুলার হিসেবে বসছে এবং ভার্বের সাথে আইএনজি ওয়াকিং ইন দ্য পার্ক। আশা করি রুলসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর লাস্ট যে তিনটা রুলস নিয়ে আমি আলোচনা করবো, এগুলো অলরেডি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি আলোচনা করেছি, তবুও তোমাদের বুঝার সুবিধার্থে আমি আরেকবার আলোচনা করতেছি। 34 নম্বর রুলস, যেটা হচ্ছে কি কোনো বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ওই বাক্যের ভার্বও কি সিঙ্গুলারই হবে, এবং কোনো বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে ওই বাক্যে কি ভার্বও প্লুরাল হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি বলি দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু, বাক্যটির অর্থ হচ্ছে কি তার চোখের রং নীল। এখন আমরা যদি লক্ষ্য করি যে বাক্যটির সাবজেক্ট কি দ্য কালার অফ হিজ আইস, আমরা অনেকেই ভাববো যে হিজ আইস দুইটা চোখ, এটা তো প্লুরাল সাবজেক্টটা, তাহলে কি ভার্বও প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ কি আর হবে, কিন্তু আসলে এটা সঠিক না। এখানে সাবজেক্ট হচ্ছে কি দ্য কালার প্রথম সাবজেক্ট, এবং যেহেতু কি একটাই রংটা হচ্ছে কি ব্লু নীল, তাহলে দ্য কালার সাবজেক্ট হিসেবে কিন্তু সিঙ্গুলার। আর আমরা জানি কি দুইটা চোখের রং তো একটাই নাকি, তাহলে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই এখানে ইজ কি ভার্ব হিসেবেও সিঙ্গুলার। আবার যদি বলি দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর স্ট্রং, মাঠের খেলোয়াড়গুলো কি শক্তিশালী, তাহলে এখানে দ্য প্লেয়ার্স খেলোয়াড়গুলো, এখানে নিঃসন্দেহে এই সাবজেক্টটা কি প্লুরাল সাবজেক্ট, তাই ভার্ব আর হচ্ছে কি প্লুরাল। তাহলে মেন যে বিষয়টা এই রুলসের, সাবজেক্ট সিঙ্গুলার হলে কি ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল। কখনোই সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব প্লুরাল হবে না, আবার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার হবে না। যেমন এক্সাম্পলগুলোতে দ্য কালার হচ্ছে সিঙ্গুলার তাই ভার্ব ইজ অবশ্যই সিঙ্গুলার, এবং দ্য প্লেয়ার্স হচ্ছে কি প্লুরাল তাই আরও প্লুরাল। তারপর 35 নাম্বার রুলস হচ্ছে, এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। এখানে হচ্ছে কি একই দৈর্ঘ্য অথবা কি পরিমাণ অথবা স্থান যদি বোঝায়, এগুলো সাধারণত কি দেখতে প্লুরালের মতো লাগে, কিন্তু এগুলোর ভার্ব হয় কি সিঙ্গুলার। যেমন 40 মাইলস ইজ এ লং ওয়ে, 40 মাইল কি লম্বা পথ। এখানে 40 মাইলস আমরা দেখলেই কিন্তু বলবো যে এটা একটা প্লুরাল সাবজেক্ট, কারণ মাইলস 40 মাইল এটা কি সিঙ্গুলার হয় নাকি কখনো, কিন্তু যেহেতু এটা একটা রাস্তার পরিমাপে বোঝাইছে, একই দৈর্ঘ্য বোঝাইছে, তাই এটা কি দেখতে প্লুরালের মতো হলেও মূলত এটার ভার্ব কি সিঙ্গুলার হবে, তাহলে ইজ হচ্ছে কি সিঙ্গুলার। কারণ 40 মাইলস তো আর নিরবিচ্ছিন্ন না, যদি নিরবিচ্ছিন্ন হইতো যে এইখানে 1 কিলোমিটার ওইখানে 5 কিলোমিটার তাহলে সেটা কি ভার্ব প্লুরাল হতো, কিন্তু এটা তো একটাই রাস্তা বুঝাইছে, যতই 40 মাইলস হোক আর 100 মাইল হোক আর 500 মাইল হোক ভার্ব কিন্তু সিঙ্গুলারই হোক। রাইট ফর্ম অফ ভার্বের সর্বশেষ রুলস যেটা হচ্ছে কি 36, এবং এটা হচ্ছে কোনো বাক্য যদি দেয়ার দ্বারা শুরু হয়, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার যদি থাকে, দেয়ারের পর যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কি সিঙ্গুলার ভার্ব হয়, আর দেয়ারের পর যদি কি প্লুরাল নাম্বার থাকে তাহলে কি প্লুরাল ভার্ব হয়। এক্সাম্পল হিসেবে যদি বলি দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, তাহলে এ বাক্যটিতে আমরা যদি লক্ষ্য করি কি দেয়ার দ্বারা শুরু হয়েছে এবং এর পরে ভার্ব বাদে যে নাম্বারটা আছে এ হাই স্কুল, এখানে কিন্তু একটা হাই স্কুল, তাহলে এটা অবশ্যই কি সিঙ্গুলার নাম্বার একটা বুঝাইছে, তাহলে ভার্ব কি সিঙ্গুলার, যেখানে ইজ হচ্ছে সিঙ্গুলার।
আবার যদি বলি দেয়ার আর 2 হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ, সেকেন্ড বাক্যটিতে আমরা যদি লক্ষ্য করি এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ারের পর 2 হাই স্কুল অর্থাৎ কি 2টা বিদ্যালয়ের কথা বলা হয়েছে, যেটা কি একটা প্লুরাল নাম্বার, তাই এখানে আর হচ্ছে কি প্লুরাল। আশা করি রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 4 এর এই 9টা রুলস এবং টোটাল 4টা পার্টের টোটাল কি 36টা রুলস তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। আমি বলতেছি না যে তোমরা একদিনেই সবগুলো রুলস শিখবা, তাহলে আসলে মনে রাখতে সমস্যা হবে। তোমরা অল্প কয়েকটা করে প্রতিদিন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, তাহলেই কিন্তু আর কখনো ভুলবা না। এবং যারা এখনও আমার স্টাডি টাইম এসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং রাইট ফর্ম অফ ভার্বের এই পার্ট 4 পর আমি পার্ট 5 একটা আপলোড করব, যেখানে সবগুলা রুলস নিয়ে শুধু একটা স্পেশাল ভিডিও আপলোড করা হবে এবং প্রচুর পরিমাণে এক্সারসাইজ প্র্যাকটিস করা হবে। আশা করি ভিডিওটি সবাই দেখবা এবং শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে।